Hey dear, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় ২৩। এভাবে হবে না, সবগুলো ফুটেজ একসঙ্গে প্লে করো। বাদলের ডেস্ক ঘিরে দাঁড়িয়ে থাকা সাজ্জাদ, রাহাত এবং বাপ্পাদিত্য একসঙ্গে ঘুরে দাঁড়ালো এসি রায়হান সিদ্দিকীর কণ্ঠ শুনে। বাদলও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। একযোগে নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্দেশ্যে স্যালুট ঠুকল তারা চারজন। এভাবে একটা একটা করে ফুটেজ চেক করতে থাকলে তো সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। সবাই সরে দাঁড়িয়ে জায়গা দিলে রায়হান এসে ডেস্কের কাছাকাছি দাঁড়াল। ডেস্কের ওপরে রাখা বড় মনিটরটা দেখিয়ে বাদলের উদ্দেশ্যে বলল, এখানে ৯টা ক্যামেরার ফুটেজ একসঙ্গে প্লে করো। ঠিক আছে স্যার। বাদল দাঁড়িয়ে থেকেই তার ডেস্কের কম্পিউটারে সবগুলো সিসিটিভি ফুটেজ একসঙ্গে চালানোর প্রক্রিয়া শুরু করে দিল। এদিকে বাকি ৩ জন আর চোখে পর্যবেক্ষণ করতে লাগল রায়হান সিদ্দিকীকে। তারা এক একজন শার্লক হোমস কিংবা ব্যোমকেশ বক্সী না হলেও এটা ঠিকই বুঝতে পারছে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কিছু একটা হয়েছে। মানুষটার মুখ একদম ফ্যাকাশে হয়ে আছে, গলার স্বরটাও কেমন যেন খসখসে শোনাচ্ছে। এই যে স্যার, বাদল কম্পিউটারের মনিটরের বিশাল স্ক্রিনটার দিকে দেখিয়ে বলল, ৯টা ক্যামেরার ফুটেজ একদম সিরিয়াল অনুযায়ী প্লে করে দিয়েছি। গুড। তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটরের পর্দার দিকে তাকিয়ে রইল রায়হান সিদ্দিকী। সঙ্গে তাকিয়ে রইল বাকি ৪ জনও। প্রত্যেকটা ক্যামেরারই আজ থেকে ৯ দিন আগের সকাল ৯টা বেজে ৩০ মিনিট থেকে শুরু করে ১০টা বেজে ৩৭ মিনিট পর্যন্ত ফুটেজ আছে। ১০টা বেজে ৩৭ মিনিটেই ক্ষিপ্ত জনতা প্রধান শিক্ষকের অফিস রুম থেকে রেহনুমা আক্তার রানুকে টেনে হিচড়ে বের করে এনে স্কুলের মাঠের ঠিক মাঝখানে ফেলেছিল। ১৫ মিনিট চলে গেল, কোনো ফুটেজেই সেরকম অস্বাভাবিক কিছু ধরা পড়ল না। দেখতে দেখতে চলে গেল আরও কয়েকটি মিনিট। এরপর ৯টা বেজে ৪৭ মিনিটে ১ নং ক্যামেরার ফুটেজে স্কুলের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেল লাল রঙের কামিজ পরিহিত রেহনুমা আক্তার রানুকে। ভেতরে প্রবেশ করে ভদ্রমহিলা ফটকের পাশে একটা টুলে বসে থাকা দারোয়ানকে কিছু একটা জিজ্ঞেস করলেন। দারোয়ান ডান হাত তুলে একদিকে দেখিয়ে দিলে ভদ্রমহিলা ছোট্ট করে কিছু একটা বলে সেদিকে হাঁটা ধরলেন। ২ নং ক্যামেরায় দেখা গেল রানু স্কুলের ছোট মাঠটা পেরিয়ে মাঠের অপর পাশের কমন বাথরুমে ঢুকে গেলেন। এই পুরো সময়ের মধ্যে এই দুটো ক্যামেরা কিংবা বাকি ৭টা ক্যামেরার কোনো ফুটেজেই অস্বাভাবিক কিছুই কারও চোখে পড়ল না। দেখতে দেখতে বাংলার শিক্ষিকা হাওয়া মল্লিকের সঙ্গে রেহনুমা আক্তার রানুর বাগবিতণ্ডার অংশটাও পেরিয়ে গেল। ৪ নং ক্যামেরার ফুটেজটা জুম ইন করো তো বাদল, তাড়াতাড়ি, হঠাৎ করেই বলে উঠল রায়হান। করছি স্যার। প্রায় সঙ্গে সঙ্গে রায়হানের হুকুম তামিল করল বাদল। ৪ নং ক্যামেরার জুম ইন করা ফুটেজটা দেখিয়ে জিজ্ঞেস করল রায়হান, একে চিনতে পারছ বাদল? স্যার! বাদল রীতিমতো চিৎকার করে উঠল, এই লোক তো সেদিন বলেছিল যে রানুর সঙ্গে তার দেখা বা কথা কোনোটাই হয়নি, অথচ। হাওয়া মল্লিকের সঙ্গে রানুর বাগবিতণ্ডা হওয়ার পর হাওয়া মল্লিক শিক্ষক মিলনায়তনে চলে যান। রানুও হেডমাস্টারের অফিস রুমের খোঁজে হাঁটা ধরেন। রায়হান অদ্ভুত রকমের মলিন স্বরে বলতে থাকে। তখন এই লোকের সঙ্গে দেখা হয় রেহনুমা আক্তার রানুর। দেখো, এই লোকটাই রানুকে হেডমাস্টারের অফিসের রাস্তা দেখিয়ে দিচ্ছে। সবাই দেখল। সেই ভদ্রলোক রানুকে প্রধান শিক্ষকের অফিস রুমের রাস্তা দেখিয়ে দিয়ে নিজে শিক্ষক মিলনায়তনের দিকে চলে গেলেন, আর এদিকে রানু চলে গেলেন প্রধান শিক্ষকের কার্যালয়ের দিকে। ৬ নং ক্যামেরার ফুটেজে দেখা গেল রানু প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করছেন। তখন সকাল ১০টা বেজে ৮ মিনিট। আরও মিনিট ৩ পর স্কুলের ইউনিফর্ম পরিহিত একটা মেয়েকে প্রধান শিক্ষকের কার্যালয়ের দরজার সামনে এসে দাঁড়াতে দেখা গেল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর ডান হাত দিয়ে দরজার নব স্পর্শ করল মেয়েটা। নবে মোচড় দিয়ে দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে উকি দিল। তারপর দরজাটা আবার ভেজিয়ে রেখে দরজার পাশে রাখা একটা বেঞ্চে গিয়ে বসল। কেমন যেন ইতস্তত করছে মেয়েটা। স্যার, ওই দেখুন! রায়হানের পেছনে দাঁড়ানো বাপ্পাদিত্য ৫ নং ক্যামেরার ফুটেজের দিকে আঙুল তাক করল। ওই লোকটা টিচার্স রুম থেকে বেরিয়ে এসেছে।
বাপ্পাদিত্য দেখিয়ে না দিলেও রায়হান ঠিকই খেয়াল করত ব্যাপারটা। শুধু সে না, বাকি তিনজনও খেয়াল করত। ব্যাপারটা অনেকটা জয় বাবা ফেলুনাথের সেই সংলাপটার মতো, যার একটা মিথ্যা ধরা পড়ে গিয়েছে তার উপর আর বিশ্বাস রাখা যায় না। অবশ্য এই ক্ষেত্রে কথাটা হবে, যার একটা মিথ্যা ধরা পড়ে গিয়েছে তার উপর থেকে নজর সরানো যায় না। যাই হোক, ৫ নং ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সেই ভদ্রলোক শিক্ষক মিলনায়তন থেকে বেরিয়ে এসেছেন ১০টা বেজে ১৪ মিনিটে। বেরিয়ে সামনের দিকেই যাচ্ছিলেন, কিন্তু বাঁ দিকে কিছু একটা দেখে থমকে দাঁড়ালেন তিনি। প্রধান শিক্ষকের কার্যালয় বাঁ দিকে, সেদিকে হাঁটা ধরলেন তিনি। ৫ নং ক্যামেরার ফুটেজের ফ্রেম থেকে তিনি বেরিয়ে গেলেন এবং পরমুহূর্তেই ৬ নং ক্যামেরার ফ্রেমের কোণে দেখা গেল তাকে। রায়হান সিদ্দিকী খেয়াল করল, প্রধান শিক্ষকের অফিস রুমের দরজার পাশের বেঞ্চটাতে বসা মেয়েটা যে নিজের দুহাত কচলাতে কচলাতে চারপাশে তাকাচ্ছিল ইতস্তত ভঙ্গিতে, সে হঠাৎ জমে গেল লোকটার উপরে তার চোখ পড়তেই। বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়াল সে। লোকটা এগিয়ে গেল তার কাছে, শাসাতে শুরু করল তাকে। মিনিটখানেক পর দেখা গেল মেয়েটাও উত্তেজিত হয়ে উঠে ডান হাতের তর্জনী উঁচিয়ে নিজের শিক্ষককে শাসাতে শুরু করেছে। আরও প্রায় ৩ থেকে ৪ মিনিট ধরে ছাত্রী এবং শিক্ষকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে দেখা গেল। এক পর্যায়ে সেই শিক্ষক হনহন করে হেঁটে চলে গেলেন স্কুলের প্রধান ফটকের দিকে। ১ নং ক্যামেরার ফুটেজে দেখা গেল প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। তখন সময় ১০টা বেজে ২০ মিনিট। এর প্রায় ৭-৮ মিনিট পর আরেকজন শিক্ষককে বেরিয়ে যেতে দেখা গেল প্রধান ফটক দিয়ে। মিনিট ৫ পর স্কুলের প্রধান ফটক দিয়ে নীল রঙের টি শার্ট পরিহিত সবুজ ২ থেকে ২.৫ হাত লম্বা একটা রড হাতে ভেতরে ঢুকে পড়ল উত্তেজিত ভঙ্গিতে। তার চিৎকার চেঁচামেচিতে মুহূর্তের মাঝেই তাকে ঘিরে একটা জটলা তৈরি হয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মাঝেই সেই জটলাটাকে ছুটতে দেখা গেল প্রধান শিক্ষকের কার্যালয় অভিমুখে। ৬ নং ক্যামেরার ফুটেজে দেখা গেল সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে প্রধান শিক্ষকের কার্যালয়ের দরজার ওপর। দরজার পাশে বসে অপেক্ষারত মেয়েটা ভয় পেয়ে লাফিয়ে উঠে সরে দাঁড়াল। কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল দরজাটা, আর সবাই হুড়মুড় করে ঢুকে পড়ল ভেতরে। ১০টা বেজে ৩৭ মিনিটে সবাই মিলে টেনে হিচড়ে রেহনুমা আক্তার রানুকে বের করে আনল ভেতর থেকে, আর তখনই সবগুলো ফুটেজ থেমে গেল। কারণ ১০টা বেজে ৩৭ মিনিট পর্যন্তই ছিল এখানে। স্যার, রায়হানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল এসআই বাপ্পাদিত্য, আমরা এতদিন ধরে শুধু গণপিটুনির ঘটনাটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই সিসিটিভি ফুটেজ দেখেছি। তাও আবার শুধুমাত্র সেই ক্যামেরাগুলোরই ফুটেজ দেখেছি যেই ক্যামেরাগুলো এই ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কভার করেছে। এখন বুঝেছি আমাদের আসলে সবগুলো ক্যামেরার ফুটেজই দেখা দরকার ছিল, তাও অন্তত ৮ ঘণ্টা আগে থেকে। তাও হয়তো আমাদের চোখে কিছুই পড়ত না। রায়হান কিছুটা টেনে টেনে বলল, যদি না ওই ভদ্রলোক আমাদেরকে মিথ্যা কথা বলতেন যে রেহনুমা আক্তার রানুর সঙ্গে তার দেখা বা কথা কোনোটাই হয়নি, আর যদি না জলিলের যে ফোনটা সবুজের কাছে ছিল সেটার ইনকামিং আর আউটগোয়িং কলের রেকর্ডে জলিলের নাম্বার ছাড়াও এই ভদ্রলোকের নাম্বারও থাকত। একমাত্র সাজ্জাদ ছাড়া বাকি ৩ জন যেন রীতিমতো আকাশ থেকে পড়ল রায়হানের কথা শুনে। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগল তারা। এসি রায়হান সিদ্দিকী সাজ্জাদের দিকে তাকিয়ে ভ্রুকুটি করল। এই ইনফরমেশনটা তুমি বাকিদের জানাওনি? প্রশ্নটা বেশ রুক্ষ স্বরে রায়হান সিদ্দিকী করেছে, যার কারণে কিছুটা ভরকে গেল এএসআই সাজ্জাদ। মানে আসলে স্যার, আমি আসলে ভেবেছিলাম যে আপনি এসে সবাইকে বলবেন। নাকি ভুলে গিয়েছিলে? মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সাজ্জাদ। রায়হান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অন্য সময় হলে অনেক কিছুই বলত, কিন্তু এই মুহূর্তে একজন জুনিয়র অফিসারকে তার দায়িত্ববোধ নিয়ে জ্ঞান দেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। জ্ঞান দিতে গেলে উল্টো আরও বেশি রুক্ষ ব্যবহার বেরিয়ে আসবে যেন তার ভেতর থেকে। এই মুহূর্তে বরং এটা মেনে নেওয়াই ভালো যে তার অনুপস্থিতিতে কিংবা তার আসতে দেরি হবে জেনে সবাই বাপ্পাদিত্য আর বাদলের মতো মন দিয়ে কাজ করবে না। কেউ কেউ সাজ্জাদের মতো ঢিলেমিও দিবে। এসব একদিন দুদিনে ঠিক হবে না, সময় লাগবে। যাই হোক,
বাকিদের দিকে তাকালো রাইহান। ফুটেজগুলো থেকে এটা বোঝা যাচ্ছে যে হেডমাস্টারের রুমের সামনে যে মেয়েটা অপেক্ষা করছিল সে হেডমাস্টারকে কিছু একটা জানাতে এসেছিল, আর ওই টিচার চাননি মেয়েটা হেডমাস্টারকে সেটা জানাক, আর এই কারণে তিনি প্রথমে মেয়েটাকে শাসালেন। তারপর যখন দেখলেন যে শাসানোতে কাজ হচ্ছে না, তখন নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে সবজি বিক্রেতা সবুজের সাহায্য নিয়ে স্কুলের ভেতরে একটা গণ্ডগোল বাঁধিয়ে দিলেন, যাতে মেয়েটা হেডমাস্টারের সঙ্গে কথা বলার পরিকল্পনাটা বানচাল হয়ে যায়। রানুকে খুন করা ওই ব্যক্তির উদ্দেশ্য কখনো ছিলই না আসলে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যার, বলে উঠল বাদল। কিন্তু স্যার, বাপ্পাদিত্যের কণ্ঠে কৌতূহল, কি এমন ব্যাপার ছিল যেটা হেডমাস্টারকে বলা থেকে মেয়েটাকে আটকানোর জন্য ওই লোক এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসল? একটা নিরীহ মানুষের প্রাণ পর্যন্ত চলে গেল এই ঘটনায়। শেষের কথাটা বলতে গিয়ে দাঁত কিরমির করে উঠল সে। সেটা জানতে হলে মেয়েটার সঙ্গে সরাসরি কথা বলতে হবে, আর তার জন্য আগে তাকে খুঁজে বের করতে হবে। রাইহান তার হাতঘড়িতে সময় দেখল, তারপর আবার বলল, এখন 11:30 বাজে। তোমরা সানফ্লাওয়ার স্কুলে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 12টার মতো বাজবে। ফুটেজে দেখে মেয়েটার বয়স 14 থেকে 15 বছর বলেই মনে হলো। তার মানে ক্লাস 9 কিংবা 10-এর অথবা ন্যূনতম ক্লাস 8-এর ছাত্রী, অর্থাৎ ডে শিফটেরই হওয়ার কথা। সিসিটিভি ফুটেজ থেকে মেয়েটার যতটা সম্ভব পরিষ্কার একটা ছবি নিয়ে তোমরা 4 জন বেরিয়ে পড়ো তাহলে এখনই। দেখো মেয়েটাকে খুঁজে পাও কিনা। খুঁজে পাওয়া মাত্রই আমাকে জানাবে। ওকে স্যার, 4 জন একসঙ্গে জবাব দিল। আর হ্যাঁ, খেয়াল রাখবে, তোমরা যে এই মেয়েটাকে খুঁজছ এটা যেন জানাজানি না হয়, রাইহান সতর্কবাণীর মতো করে বলল। তোমরা হেডমাস্টার ইরফান সাহেবের হেল্প নিতে পারো, কিন্তু আমরা মেয়েটার কাছে পৌঁছানোর আগে ব্যাপারটা যেন হেডমাস্টারের রুম থেকে বাইরে না বেরোয়। আমি চাচ্ছি না আমরা মেয়েটার স্টেটমেন্ট নিয়ে ওই লোকটাকে ধরতে যাওয়ার আগেই সে অ্যালার্ট হয়ে যাক। আপনি একদমই ভাববেন না স্যার, বাদল আশ্বস্ত করল ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আমরা সামলে নেব। গুড, বেরিয়ে পড়ো তাহলে। কথাটা বলে আর দাঁড়ায় না রাইহান, ঘুরে দাঁড়িয়ে হাঁটা ধরল নিজের অফিস কক্ষের উদ্দেশ্যে। বাদল, বাপ্পাদিত্য, রাহাত আর সাজ্জাদ অবাক হয়ে তাকিয়ে রইল তার গমনপথের দিকে। এসি রায়হান সিদ্দিকীর আচরণের অস্বাভাবিকতা তাদের কারোরই নজর এড়ায়নি। এই অল্প কয়েকদিনে মানুষটা বেশ আপন হয়ে গেছে তাদের, তাই মানুষটাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তাও কাজ করছে তাদের মনে। হঠাৎ করেই কি হল এসিডিবি রায়হান সিদ্দিকীর? অধ্যায় 24। এটা তো ফাতেমা মনে হচ্ছে। মনোযোগ সহকারে কিছুক্ষণ ছবিটা দেখার পর সামনে পাশাপাশি দুটো চেয়ারে বসে থাকা এসআই বাদল এবং এসআই বাপ্পাদিত্যর দিকে তাকিয়ে বললেন প্রধান শিক্ষক ইরফান আহমেদ, ক্লাস 10-এর সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আপনারা একে কেন খুঁজছেন? স্কুলের এত স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টকে আলাদা করে চেনার কারণটা একটু বলবেন কি? সানফ্লাওয়ার গার্লস স্কুলের প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল এসআই বাপ্পাদিত্য। বাদল আর বাপ্পাদিত্যর দিকে তাদের নিয়ে আসা ছবিটা এগিয়ে দিতে দিতে লাজুক ভঙ্গিতে হাসলেন ইরফান আহমেদ। আসলে অফিসার, আমরা এখনও স্কুলটাকে সেভাবে দাঁড় করাই উঠতে পারিনি, আর তাই ক্লাস 4 কিংবা 5-এর পর বেশিরভাগ বাবা মায়েরাই তাদের বাচ্চাদেরকে আর এখানে রাখতে চান না। এখান থেকে নিয়ে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো না কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দেন। যারা ভালো স্কুল একেবারেই অ্যাফোর্ড করতে পারেন না, শুধুমাত্র তাদের সন্তানরাই এখানে রয়ে যায়। এই কারণে আমাদের মর্নিং শিফটে প্রচুর স্টুডেন্ট থাকলেও ডে শিফটে স্টুডেন্ট অনেক কম, আর ক্লাস 9-10-এ তো স্টুডেন্ট আরও কম। এবারের ক্লাস 10-এর যে ব্যাচটা আছে ওই ব্যাচে সায়েন্সের স্টুডেন্ট মাত্র 19 জন, আর এদের মধ্যে যদি একজন আগামীবার এসএসসিতে A+ পায় তাহলে সেটা হবে এই ফাতেমা বিনতে ফারুক। আচ্ছা, এই মেয়ে তাহলে তো বেশ ভালো শিক্ষার্থী, বাদল বলল। আচ্ছা, গণপিটুনিতে যেদিন রেহনুমা আক্তার রানুর মৃত্যু হল সেদিনের পরে এই মেয়েটা কি আপনার সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে এসেছিল? না বোধক মাথা দোলালেন প্রধান শিক্ষক। না অফিসার, ওই দিনের পর থেকে ফাতেমা আর স্কুলেই আসেনি। বাদল আর বাপ্পাদিত্য দুজনেই নড়ে চড়ে বসল। বাপ্পাদিত্য বিস্ময়ের সাথে বলল, সে কি, আপনারা তার বাসায় খোঁজ নেননি?
আজ থেকে ২ বছর আগে হোলি আর্টিজানে হওয়া জঙ্গি হামলার ঘটনার পর থেকে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়মটা চালু করা হয়েছে যে কোনো শিক্ষার্থী ৩ দিনের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তার বাসায় যোগাযোগ করতে হবে। আর সেখানে ফাতেমা নামের এই মেয়েটা ৯ দিন ধরে স্কুলে আসছে না। খোঁজ নিয়েছিলাম, প্রধান শিক্ষক জবাব দিলেন। ওর বাবা মা জানিয়েছিলেন যে ও সেদিনের পর থেকেই প্রচণ্ড অসুস্থ। তাদের বর্ণনা শুনে বুঝেছিলাম ফাতেমার অসুস্থতাটা যতটা না শারীরিক তার চাইতেও অনেক বেশি মানসিক। মেয়েটা মাঝরাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। স্কুলের কথা শুনলেই ওর প্যানিক অ্যাটাক হয়। প্রাইভেট পড়তে যাওয়ার কথা শুনলেও একই অবস্থা। এসব শুনে বুঝেছিলাম ওই দিনের ঘটনাটা বেশ বড় রকমের দাগ কেটেছে মেয়েটার মনে। তাই ওর বাবা মাকে বলেছিলাম যে আপাতত ওকে আর স্কুলে আসা বা প্রাইভেট পড়তে যাওয়া নিয়ে জোরাজুরি না করতে, ওর ট্রমাটা কাটুক, তারপর আবার পড়াশোনা শুরু করবে। এই ফাতেমা বিনতে ফারুকের বাসার ঠিকানাটা দেয়া যাবে? প্রশ্নটা করল বাদল। অবশ্যই দেয়া যাবে অফিসার, কিন্তু ওকে আপনারা কেন খুঁজছেন সেটা কি একটু বলা যাবে? প্রধান শিক্ষক ইরফান আহমেদের দুচোখে রাজ্যের কৌতূহল। মৃদু হাসল বাদল। সেটা সময় হলেই জানতে পারবেন হেডমাস্টার সাহেব। রায়হান সিদ্দিকীর হাতে এখন যে সিগারেটটা জ্বলছে সেটা নিজের অফিসে এসে ঢোকার পর থেকে গত ১ ঘণ্টায় তার চতুর্থ সিগারেট। আর সকালে ফারিয়ার বাসা থেকে বেরিয়ে এ পর্যন্ত আসতে আসতে আরও কয়টা সিগারেট সে পুড়িয়েছে তার হিসেব নেই। আমি কি ভুল করলাম? আপন মনে বিড়বিড় করল সে। আমার কি খন্দকার সাহেবের মুখের ওপর পাল্টা জবাব দেয়া উচিত ছিল? কিন্তু শত হলেও তো উনি ফারিয়ার বাবা। আমি ওনাকে কিভাবে অসম্মান করি? আর তাছাড়া পাল্টা জবাব দিলেই যে উনি ওনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিয়ে দেবেন এমনও তো না। বরং ওনার কথাবার্তায় আজ এটাই স্পষ্ট হয়েছে যে উনি দৃঢ় প্রতিজ্ঞ কোনো অবস্থাতেই নিজের মেয়ের বিয়ে তিনি আমার সঙ্গে দেবেন না। গতকাল পিৎজা গ্যারাজে বসে ফারিয়া বলছিল, আমার মা তোমার ব্যাপারে হাইলি পজিটিভ, কিন্তু সমস্যা হচ্ছে বাসায় শুধু বাবার কথাই চলে। বাবা যা বলবেন তাই আইন। আর বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমাদের বিয়েটা হবে। ফারিয়া এখন পর্যন্ত একবারও কল দেয়নি তাকে, মেসেজও করেনি। তবে কি সে তার বাবার সিদ্ধান্তটাই মেনে নিয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে রায়হান তাকে দোষারোপ করবে না। হয়তো সে এটাই মেনে নিয়েছে যে তার বাবা যা কিছু করছেন তার ভালোর জন্যই করছেন। এখন রায়হানও এটা যত দ্রুত মেনে নিতে পারবে ততই মঙ্গল। টেবিলের ওপরে রাখা রায়হানের মোবাইল ফোনটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে রায়হান হাতে সিগারেটটা ফেলে দিয়ে তড়িঘড়ি করে টেবিলের ওপর থেকে মোবাইল ফোনটা তুলে নিল। তারপর স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে ম্লান হাসল। না, ফারিয়া কল করেনি। কলটা করেছে সাব ইন্সপেক্টর বাদল। কলটা ধরল রায়হান। বলো বাদল। অপর প্রান্ত থেকে সব কিছু খুলে বলল বাদল। আচ্ছা। সব কিছু শুনে রায়হান সিদ্দিকী বলল, এক কাজ করো, মেয়েটার বাসার ঠিকানাটা আমাকে টেক্সট করো। আমি একজন ফিমেল অফিসারকে সঙ্গে নিয়ে বাসায় যাচ্ছি। ওর স্টেটমেন্টটা নিতে হবে। আমার পরবর্তী ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত তোমরা ৪ জন হেডমাস্টারের রুমেই থাকো। ওকে স্যার। বাদলের কলটা কেটে দিয়ে মোবাইল ফোনটা প্যান্টের পকেটে পুরে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল এসি রায়হান সিদ্দিকী। আগামীকাল ঈদুল আজহা এবং ঈদুল আজহা উপলক্ষে থাকছে স্পেশাল এপিসোড। আগামীকাল শেষ হয়ে যাচ্ছে তানভীর আহমেদ সৃজনের লেখা গল্প সিরিজের প্রথম বই গল্প শুরুর আগে। আপনারা যারা শুরু থেকে আমার সাথে আছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তারা অপেক্ষা করুন গল্প শুরুর আগে শেষ পর্ব শোনার জন্য। আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। আপনারা যারা গল্প সিরিজের শুরু থেকে প্রত্যেকটা এপিসোড এতটা আগ্রহ নিয়ে শুনে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত ১০টায়।